আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ছাত্র সমাজ ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা। বন্দরকে বিশ্বমানের গড়ে তোলার ঘোষণা। আগামী মাসে বিশ্বব্যাংক, IMF সহ বিভিন্ন সংস্থার $3.5 বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ। IMF এর শর্ত মেনে ডলার মূল্য নির্ধারণের ঘোষণা গভর্নরের। এবং এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে সারা দেশে রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতি। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, 3 দিনের আলটিমেটাম। লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় প্রায় শতাধিক আন্দোলনকারী আহত হয়েছে। প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা কাকরাইল মসজিদের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তরিক ইসলামের রিপোর্ট। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 3 দফা দাবিতে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পুলিশের বাধা উপেক্ষা করে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষক শিক্ষার্থী সহ আহত হয় অনেকে। আহতদের চিকিৎসা দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের এমন আচরণে ক্ষোভ জানান আন্দোলনকারীরা। কাকরাইল মোড়ে মূল সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে নানা স্লোগান দেয় তারা। যতগুলো সরকারি বিশ্ববিদ্যালয় দেখতে পেলেন যে সবচেয়ে কম বরাদ্দ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। তো আমরা এটার বাড়ানোর পক্ষে আমরা এখানে একটা আন্দোলন করতে যাচ্ছিলাম। এই কারণে এটার জন্য হলো পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করে। এখন আমাদেরকে অতর্কিত হামলা করছে, আমাদেরকে টিয়ারশেল দিছে, তারপর লাঠিপেটা করছে। আমরা কোনো কিছু করি নাই, আমরা শুধু যার দাবি নিয়ে আসছি। আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। আমাদের রক্তের উপর বসে থাকা এই ইন্টারিম গভর্নমেন্ট, এই প্রশাসন সেই স্বৈরাচারী মনোভাব ধারণ করেছে। আবার তারা স্বৈরাচারী মনোভাব এখনো ছাড়তে পারে নাই। তারা যদি স্বৈরাচারী মনোভাব ছাড়তো আজকে আমাদের উপরে অতর্কিত হামলা হতো না। 20 বছর ভর্তি, কিন্তু ছেলেদের একটা হল নাই। ডক্টর ইউনূস সাহেব 1978 সালে নিজে বলেছেন যে একটা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়া চলতে পারে না। তাহলে তিনি কি আমাদের দাবিটা মেনে নিতে পারেন না? আর আজকে যে পুলিশ টিয়ারশেল, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, জল কামান মারলো, তা কার উদ্দেশ্যে মারলো, কিসের উদ্দেশ্যে মারলো? দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় দিনভর উত্তাল ক্যাম্পাস। ভিসি প্রক্টরের পদত্যাগের দাবি জানায় ছাত্রদল। তবে শুধু ভিসি পদত্যাগ করলেই হবে না, এর নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখার তাগিদ ছাত্র প্রতিনিধিদের। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মঙ্গলবার রাতে প্রাণ হারান স্যার AF রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। সহকর্মী হত্যার বিচারের দাবিতেই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ সমাবেশ থেকে অভিযোগ করা হয় ঢাবি ক্যাম্পাস সন্ত্রাসী মাদকসেবীদের আখড়ায় পরিণত হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 2টি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করে বলেন, সম্মানের সাথে পদ না ছাড়লে রাজপথে আন্দোলনের মাধ্যমেই দাবি পূরণ করা হবে। সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবে। আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা
পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাম্মর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আর কারো ভাইয়ের বুক যেন খালি না হয়, আমরা আমাদের ক্যাম্পাসে, নিজের ক্যাম্পাসে আমরা নিরাপদভাবে থাকতে পারি, এই ব্যবস্থাটা করা জরুরি। যেভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা এর দ্রুত সময়ের মধ্যে তদন্ত এবং বিচার দাবি করছি। এখন পর্যন্ত এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানায় ডিএমপির এই উপ পুলিশ কমিশনার। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ তামিম হাওলাদার, সম্রাট মল্লিক এবং মোহাম্মদ পলাশ সরকার। গ্রেফতারকৃত যারা রয়েছে তাদেরকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়াধীন চলছে। ইতিমধ্যে এই ঘটনায় যে নিহত শাহরিয়ার আলম শাম্মের ভাই, বড় ভাই বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ থানায় স্মারকলিপি জমা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আগামী বিশ্বের ভবিষ্যৎ তরুণদেরকে তৈরি করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণে গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ঋণ মানুষের মানবিক অধিকার, আর অর্থনীতির ভিত্তি মানুষ। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডি.লিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। পঞ্চম সমাবর্তন উপলক্ষে মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সমাবর্তনের প্রধান অতিথি হয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাসে পা রাখলেন বিশ্ববিদ্যালয়েরই একসময় শিক্ষক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বরণে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছিল বর্ণাঢ্য আয়োজন। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রায় 23,000 শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সনদ। এছাড়া 42 জনকে পিএইচডি ও 33 জনকে এমপিল ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয় সম্মানসূচক ডি.লিট ডিগ্রি। গরিব মানুষের ভাগ্য বদলাতে বিশ্ববিদ্যালয়ের পাশে জোবরা গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে কিভাবে বিশ্বব্যাপী ছড়িয়েছেন তা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কিভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা, এবং তাকে যে দিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেদিকে ছোটানো থেকে বের করে আনা, এগুলো বলছি এজন্য সমস্ত কিছুর বীজ বপন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, পাশে নতুন বিশ্ববিদ্যালয়। সেজন্য আমি জোবরার কাছে কৃতজ্ঞ, এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ, যেহেতু বিশ্ববিদ্যালয় আমাকে জায়গা দিয়েছিল এখানে আসার জন্য। এরপরে যে কোনোদিন একটা নোবেল পুরস্কার পাওয়া যাবে এটা কোনোদিন মনে আসেনি। ডক্টর ইউনূস বলেন, মানুষের ইতিবাচক পরিবর্তনের জন্যই ব্যবসা, আর ঋণ পাওয়াকে মানুষের মানবিক অধিকার বলে মনে করেন তিনি। ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। কারণ এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষা, যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই, আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে, কিন্তু আমরা গতবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। 9 বছর পর অনুষ্ঠেয় এই সমাবর্তনে নতুন পুরনো শিক্ষার্থীদের পদচারণায় প্রাণের উচ্ছ্বাস দেখা দেয় ক্যাম্পাসে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। চট্টগ্রাম সমুদ্র বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছে। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এই বন্দরের সাথে প্রতিবেশী দেশগুলোকে সংযুক্ত করতে পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশি লাভবান হবে বলে তার প্রত্যাশা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম পৌঁছে প্রথমেই সমুদ্র বন্দর পরিদর্শনে যান তিনি।
বন্দরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশের অর্থনীতি পরিবর্তন করতে চট্টগ্রাম বন্দরের কোনো বিকল্প নেই জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বন্দরের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় অবকাশ নিয়ে আমাদেরকে পাল্টাতে হবে। চট্টগ্রাম বন্দর হলো ভরসা। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে, তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও ভারতের 7 রাজ্যের সাথে বন্দরকে যুক্ত করতে পারলে বাংলাদেশ আরো বেশি উপকৃত হবে বলে জানান তিনি। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারা লাভবান হবে, আমরাও লাভবান হব। যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বের বড় বড় বন্দর ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে আধুনিক প্রযুক্তির বন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা। এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা 1 পয়সা খরচ করবো না। যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার সেরা। যেগুলো বন্দরে যান তাদের মাথা দেখবে, তাদের সেই সর্বশেষ প্রযুক্তি, সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে। তার আশা, বন্দরের উন্নয়ন হলে দেশের অর্থনীতি উন্নত হবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। পরে সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক উন্মোচনের মাধ্যমে কালুরঘাটে বহুল প্রত্যাশিত রেল সহ সড়ক সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এছাড়া এদিন সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এটা আমাদের সমবেত সমস্যা, আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। আমরা কোন পথে গেলে সমাধান পাবো, তাড়াতাড়ি পাবো, কোন পথে গেলে চেষ্টা করেছি ওই পথটা ঠিক রেজাল্ট দিচ্ছে না, আমাদেরকে পথ পাল্টাতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা। জুনের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের পরের কিস্তি $1.3 বিলিয়ন পাচ্ছে বাংলাদেশ। আগামী মাসে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, AIIB সহ কয়েকটি সংস্থা থেকে আরও $2.20 বিলিয়ন ঋণ পাওয়া যাবে। সব মিলে আসছে মাসে $3.5 বিলিয়ন ঋণ পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব তথ্য জানান। গভর্নর আরও জানান, এখন থেকে ডলারের বিনিময় মূল্য বাজার ঠিক করবে। এত ডলারের বর্তমান দরের খুব বেশি উঠানামা করবে না বলেও জানান তিনি। IMF থেকে 1.3 আসবে এবং বাকিগুলো আসবে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে, জাইকা থেকে। মোট আমাদের হিসাবে এটা $3.5 বিলিয়ন মতো হয় এবং এটা জুনের মধ্যেই চলে আসার কথা। বাংলাদেশের ডলারকে স্থিতিশীল রাখতে হলে আমাকে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি রাখতে হবে, ব্যালেন্স অফ পেমেন্টকে একটা পর্যায়ে রাখতে হবে যেটা সাস্টেইনেবল, ফাঞ্জিবল। IMF কিন্তু ঘুরে ঘুরে আমাদের কাছে আসছিল, তারা কিন্তু আমাদের থেকে সরে যায় নাই, আমরা তাদেরকে কিছুদিন সরিয়ে রেখেছিলাম। জাতীয় রাজস্ব বোর্ড NBR বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে কলম বিরতি পালন করেছেন রাজস্ব কর্মকর্তারা। রাজধানীর আগারগাঁও NBR ভবনে NBR সংস্কার ঐক্য পরিষদের সদস্যরা জানান, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির প্রতিবেদনকে গুরুত্ব না দিয়ে বিশেষায়িত খাত নিয়ে সরকার অধ্যাদেশ জারি করেছে, যা মেনে নেওয়া হবে না। শনিবারের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শারফুল আলমের রিপোর্ট। IMF এর ঋণ পেতে শর্ত মেনে BCS, আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বিলুপ্ত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে সোমবার জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ IRD বাতিল করে নতুন করে রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা বিভাগ করা হয়। NBR-কে ভেঙে 2 ভাগে বিভক্ত করার প্রতিবাদে দেশজুড়ে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি পালন করেন। NBR-এর আওতাভুক্ত সকল যে ভ্যাট, কাস্টমস এবং আয়করের অফিস, সেই অফিসে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি যে সরকার অবশ্যই আমাদের যে দাবি, সে দাবির প্রতি
সরকারের সমর্থন থাকবে এবং আমাদের সাথে আমাদের দাবির বিষয় বা আমাদের মতামতের বিষয়কে তারা মূল্যায়ন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কলম বিরতি চলবে জানিয়ে কর্মকর্তারা জানান শনিবার সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। যদি আমাদের 3 দিনের মধ্যে আমরা আশানুরূপ ফলাফল না পাই, আমরা শনিবার বিকেল 3টায় আবারও আমরা সমবেত হব জাতীয় রাজস্ব বোর্ডের সামনে এবং সেখান থেকে আমরা অবশ্যই কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হব। দেশ জুড়ে দ্বিতীয় দিনের প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল দপ্তর সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত কলম বিরতি পালন করা হবে। তবে কলম বিরতির আন্দোলনের আওতামুক্ত থাকছে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট ও রপ্তানি কার্যক্রম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আলটিমেটাম দিয়েছে তার অনুসারীরা। ঢাকা দক্ষিণ নগর ভবনের প্রাঙ্গণে ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেয়া হয়। এ সময় আদালতের রায় এবং নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের পরও কেন ইশরাককে শপথ নিতে দেয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। আদালতের রায় এবং নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের পরও মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণের মাধ্যমে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে এই বিক্ষোভ। ঢাকা সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ। এই ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। এ সময় বিক্ষুব্ধরা বলেন, দক্ষিণের নগরপিতা হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করবে না দীর্ঘদিন ধরে নাগরিক সেবা বঞ্চিত নগরবাসী। আমরা না বসানো পর্যন্ত আমরা গড়ে যাব না। যেহেতু ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে, অতএব আওয়ামী সরকারের মতো আর টালবাহানা না করে আপনি অবিলম্বে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করুন। আমাদের সত্যতা যে আমরা পাইছি, ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব যে মেয়র হিসেবে পাইছি, আমরা এটা কার্যকর চাই। পরিষ্কার পরিচ্ছন্ন, মশা এবং দুর্নীতিমুক্ত নগরী গড়ে তুলতে ইশরাকের মতো জনবান্ধব মেয়র প্রয়োজন বলে দাবি করেন রাজনীতিবিদ, পেশাজীবী সমাজের প্রতিনিধিরা। ততক্ষণ পর্যন্ত প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করানো না হবে, যতক্ষণ পর্যন্ত তিনি দায়িত্বভার গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন পর্যায়ক্রমে চলতে থাকবে। দাবি পূরণের আগ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধরা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সরকারে থাকা হাসিনা প্রেত আত্মাদের অবিলম্বে অপসারণ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, হাসিনার প্রেত আত্মারা সরকারের বিভিন্ন স্তরে বহাল থেকে দেশে অস্থিরতা তৈরি করছে। তিনি বলেন, স্বৈরাচারের বিদায়ের পর দেশের মানুষের দাবি একটি সুষ্ঠু নির্বাচন। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এমন অপবাদ দিয়ে জনগণকে বিএনপির বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চলছে অভিযোগ করেন ফারুক। অন্তর্বর্তী সরকারকে জনপ্রত্যাশা বিরোধী কাজ না করার আহ্বান জানান তিনি। সরকার অন্তর্বর্তীকালীন আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই, আয়নাগর কারা বানালো, তারাও কি আপনার সাথে এখনো আছে? এদেরকে বিচারে আওতা আনতে হবে। আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। বাংলার মানুষ এখন একটাই চায়, 16 বছর যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনের শরিক হয়ে আত্মহত্যা দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন। দুদকের করা মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সাথে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ খুসরুজ্জামানের একক বেঞ্চ জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে গতকাল আপিল করার অনুমতি দেন। আজ আপিল গ্রহণ করে জুবাইদা রহমানকে জামিন দেয়া হয়েছে। একই সাথে নিম্ন আদালতের নথিও তলব করেছে আদালত। দুর্নীতির মামলায় 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 9 ও ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাদুজ্জামান।
ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি, বৈধ আয়ের সম্পত্তি, কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই মামলার উদ্ভব এবং এই মামলা সাজা দেওয়া হয়েছে। আমার বিশ্বাস যে আমরা পরিপূর্ণ হিয়ারিং যখন করতে পারবো, শুধু ডক্টর ম্যাডাম জোবাইদা রহমান না, তারেক রহমান সাহেবকে ইনশাআল্লাহ আমরা এই মামলা খালাস করতে পারবো। রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামী নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় দেয়া হবে আগামী 1 জুন। দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। রায় নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আইনজীবীরা। নির্বাচন কমিশন যেন জামাতকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয় এ বিষয়ে আপিল বিভাগ রায়ে পর্যবেক্ষণ দেবে বলেও আশা তাদের। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। ওই রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন চেম্বার বিচারপতি। এরপর দলটির নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল ও লিফট টু আপিল 2023 সালের নভেম্বরে খারিজ করে আপিল বিভাগ। ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর আপিল ও লিফট টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামাতের করা আবেদন গত বছরের 22 অক্টোবর মঞ্জুর করে আপিল বিভাগ। 4 দিন সেই আপিল শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। আগামী 1 জুন ইনশাল্লাহ জামাত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। প্রতীক নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় একটা 12/12/2016 তারিখে একটা রেজলিউশন আছে। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন, এই মর্মে আমরা ডাইরেকশন চেয়েছি। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী জামাতে ইসলামের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। আমরা বলছি ফুল কোর্টের ডিসিশন শুধুমাত্র ফুল কোর্টই বাতিল করতে পারে এবং ইলেকশন কমিশনের এটা দায়িত্ব দেওয়া ঠিক হবে না ফুল কোর্টকে অ্যাপ্রোচ করার জন্য। এটা ইলেকশন কমিশনের দায়িত্বই। এটা ওনারা ফুল কোর্টের সিদ্ধান্ত ফুল কোর্ট নিজে বাতিল করবে অথবা ওনারা ফুল কোর্টকে অ্যাপ্রোচ করবেন। এটা ইলেকশন কমিশনের দায়িত্ব, আমাদের সামনে কিছু নেই। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে 2024 সালের 1 আগস্ট জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর জামাত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। অত্যাচার সইতে না পেরে অনেকে আত্মহত্যার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন নিজেই দুর্নীতির সাথে জড়িত। সেখানে টর্চার সেলে অত্যাচার করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়। ঢাকা জেলে বহু মজলুম বন্দী এখনো আছে, বহু মজলুম আমি নিজে দেখেছি, যাদেরকে বিনা বিচারে বিনা অপরাধে তাদেরকে সাজা দেওয়া হচ্ছে। হাসিনার আমলে হাসিনার অত্যাচারে সে জেলে ঢুকছে, আজ পর্যন্ত এই লোকগুলা রেহাই পায়নি, এখনো তারা জেল খাটতেছে এবং তারা ডিবির অত্যাচারে বাথরুমে গিয়ে গায়ের মধ্যে আগুন লাগাই দিছে। সেরকম বন্দীও কিন্তু এখনো জেলখানায় আছে। আপনারা কি জানেন, আমি তাদেরকে আশ্বাস দিয়ে আসছি যে আমি যেহেতু রাজনৈতিক মঞ্চ তৈরি করেছি, আপনাদের অত্যাচারের কাহিনী আমার রাজনীতির মঞ্চে প্রকাশিত হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে উৎপাদিত 87% শুটকি নিরাপদ। যে 13% শুটকিতে কীটনাশক ব্যবহারের চিত্র পাওয়া গেছে, তাতে রান্নার পর কীটনাশকের মাত্রা অনেক কমে যায় বলে জানিয়েছেন গবেষক দল। দেশের শীর্ষস্থানীয় সামুদ্রিক মাছের শুটকি উৎপাদন হয় চট্টগ্রাম, কক্সবাজার, দুবলারচর। স্বাদু পানির মাছের শুটকি উৎপাদন হয় নাটোরের চলনবিল ও সুনামগঞ্জে। এসব স্থানের উৎপাদিত শুটকি নিয়ে একটি গবেষণায় এ চিত্র উঠে আসে।
শাহবাগের সংস্থাটির কার্যালয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএসএ আয়োজিত গবেষণা ফলাফল অবহিতকরণ সেমিনারে এসব তথ্য জানানো হয়। বিএফএস এর সদস্য ডক্টর মোহাম্মদ মুস্তফার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাকারিয়া। গবেষণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চিংড়ি গবেষণা কেন্দ্রের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম। প্যানেল আলোচনায় অংশ নেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর মোহাম্মদ নাজমুল বারী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএফএস এর সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শোয়েব। এবার খেলার খবর। আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কারও জিতেছিলেন এই অলরাউন্ডার। এবার আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ বা মাস সেরার পুরস্কার জিতলেন টাইগার অলরাউন্ডার। এক বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসে সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। সেরার দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ভ্যানসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে। সাকিব ও মুশফিকের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন মিরাজ। আকবর আলীর সেঞ্চুরিও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ ইমার্জিং দল। 10 রানে হারল স্বাগতিকরা। এতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-1 এখন সমতা। অবশ্য প্রোটিয়াদের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয় ওয়ানডেতে রাজশাহী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে 7 উইকেটে 332 রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে 333 রানের টার্গেটে নেমে 49 ওভার 4 বলে 322 রানে অল আউট হয় বাংলাদেশ ইমার্জিং দল। 110 বলে 131 রান করেন আকবর আলী, 50 রান করেন জিসান আলম। সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ। এই চট্টগ্রাম পর্বে ইয়েস কার্ড পেয়েছে 17 জন। চট্টগ্রাম বিভাগের 5টি জেলা থেকে তাদেরকে বাছাই করে সুইমিং ফেডারেশন। সেরা সাঁতারু বাছাই অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন জানান, ঢাকার চেয়ে ভালো সাঁতারু পাওয়া গেছে চট্টগ্রামে। আরও জানাচ্ছেন পরাগ আরমান। চট্টগ্রামের বিভাগীয় সুইমিং পুলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 5টি জেলা থেকে সাঁতারু বাছাই করা হয়। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে গত 10 মে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উদ্বোধন করেন সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ নামের প্রতিভা অন্বেষণ কার্যক্রম। চট্টগ্রাম বিভাগের 5টি জেলা থেকে 17 জন সাঁতারুকে বাছাই করে সুইমিং ফেডারেশন। চট্টগ্রামে ট্যালেন্ট হান্টে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানান বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। চিটাঙে এসে ঢাকার মতোই অলমোস্ট বলা যায় ওরকমই, কিন্তু ফিজিক্যাল ফিটনেসের দিক বিবেচনা করলে আমরা এখানে অনেক বেটার সাঁতারু পেয়েছি। তো আমি আশা করি যে অন্যান্য ভেন্যুতেও ঠিক এরকমই আমরা সাঁতারু অ্যারেঞ্জ করতে পারবো। সাঁতারের ট্যালেন্ট হান্ট বাছাই প্রক্রিয়াকে 3টি পর্বে ভাগ করা হয়েছে। তৃতীয় পর্বে 50 জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। তাদেরকে টানা 2 বছর প্রশিক্ষণ দেয়া হবে। এবারে যারাদেরকে হান্টিং করা হবে তারা হচ্ছে অনেকগুলি ফ্যাসিলিটিস পাবে। তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে তারা পড়াশোনার একটা সুযোগ পাচ্ছে। আগে যারা হান্টিংয়ে গেল ওরা কিন্তু পড়াশোনা করার সুযোগ পায় নাই। এই যে দীর্ঘমেয়াদী যেটা পরিকল্পনা, আমি মনে হয় বাংলাদেশের সাঁতারের জন্য একটা ভালো একটা উদ্যোগ। পরবর্তী ভেন্যু হিসেবে 28 মে সিলেট ও বরিশালে অনুষ্ঠিত হবে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ কার্যক্রম। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ছাত্র সমাজ ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের প্রধান উপদেষ্টা। বন্দরকে বিশ্বমানের গড়ে তোলার ঘোষণা। আগামী মাসে বিশ্বব্যাংক, IMF সহ বিভিন্ন সংস্থার $3.5 বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ। IMF এর শর্ত মেনে ডলার মূল্য নির্ধারণের ঘোষণা গভর্নরের।
এবং এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে সারা দেশে রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতি, দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, 3 দিনের আলটিমেটাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।